এই পর্বে আমরা ইজি ফিজিক্স বই থেকে পঞ্চম অধ্যায়ের অনুশীলনী যে গাণিতিক সমস্যাগুলো দেয়া ছিল সেই গাণিতিক সমস্যাগুলো তোমাদের সামনে আবার ব্যাখ্যা বিশ্লেষণ করব। এই প্রশ্নগুলো আমরা সমাধান করাচ্ছি ইজি ফিজিক্স বই থেকে। তোমরা যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে। আচ্ছা, এখানে প্রথম সমস্যাতে কি বলা হয়েছে? বাতাসের ঘনত্ব বলা আছে, সোনার ঘনত্ব বলা আছে। এগুলোতে দেখো গ্রাম পার সিসিতে বলা আছে, মানে গ্রাম পার ঘন সেন্টিমিটার। আর এখানে 1 কেজি সোনা মাপার কথা বলা হয়েছে, তার প্রকৃত ভর কত সেটা বের করতে বলা হয়েছে। এখন আমরা একটা জিনিস জানি যে আর্কিমিডিসের সূত্র অনুসারে কোন একটা বস্তুকে তরল বা বায়বীয় পদার্থে রাখা হলে সে তার অপসারিত তরল বা বায়বীয় পদার্থের আয়তনের সমপরিমাণ ওজন হারায়। মানে আমরা যখন একটা জিনিসকে তরলে রাখি সে কিছু পরিমাণ ওজন হারায় না ঊর্ধ্বমুখী প্লবতার কারণে। তো সেই প্লবতা মানে ওজনটা হারানোর ফলে তার প্রকৃত ওজনটা বা প্রকৃত ভরটা যে কিছুটা কম দেখায় তরলের ভেতরে। সেম বাতাসের ক্ষেত্রে, যদি আমরা বাতাসে এটা ফিল করি না, কারণ এটা খুব সামান্য পরিবর্তন হয়ে থাকে। তা আমাদেরকে ওই বাতাসের ঊর্ধ্বমুখী বলের কারণে যেই ওজনটা হ্রাস পেয়েছে বা যে ভরটা কম অনুভূত হচ্ছে সেটা যোগ করে দিলে কিন্তু আমরা প্রকৃত ভরটা পেয়ে যাব। আমাদের প্রথম কাজ আমরা সোনার ঘনত্ব রো সমান আমরা জানি m/v। এক্ষেত্রে আমরা বাতাসের যে ঘনত্ব দেওয়া ছিল সেটাকে গ্রাম পার সিসি থেকে কেজি পার ঘনমিটারে নিয়ে গেছি। তারপরে সোনার ঘনত্ব যেটা দেওয়া ছিল সেটাকেও কেজি পার ঘনমিটারে নিয়ে গেছি। আর এই ক্ষেত্রে সোনার আপত ভর যেটা বলা আছে সেটা হলো 1 কেজি। এখন আমরা জানি রো সমান m/v, তাহলে v সমান m/ρ। v ইকুয়ালস টু 1/ρ এর মানটা আমরা বসিয়ে দিলাম। তাহলে ওই যে সোনাটা মানে 1 কেজি ভরের যে সোনার কথা বলা হয়েছে তার আয়তন কত সেটা আমরা পেয়ে গেছি। এখন এই এত আয়তনের বাতাসের ভর কত সেটা আমাদেরকে বের করতে হবে। বাতাসের ভর কত? m ইকুয়ালস টু ρ v। তাহলে v এর মান আমরা জানি, রো এর মান বাতাসের ঘনত্ব আমাদের প্রশ্নে বলা ছিল। ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 6.22 ইন্টু 10⁻5 কেজি। অর্থাৎ এত আয়তনের বাতাসের ভরের কারণে অতটুকু পরিমাণে সোনার ভর কম অনুভূত হয়। তাহলে দুইটা ভরকে যদি আমরা যোগ করে দিই, মানে সোনার যে 1 কেজি তার সাথে ওই যে অপসারিত বাতাসের কারণে যেই ভরটা হ্রাস পেয়েছে সেটা যদি যোগ করে দিই তাহলে আমরা সোনার ভরটা পেয়ে যাব। তাহলে এখানে কনটেক্সটটা তোমরা বাতাস দিয়ে বুঝতে যতটা সহজ হবে সেটাকে তোমরা পানি দিয়ে একটু চিন্তা করতে পারো। পানিতে যখন একটা বস্তুকে রাখা হয় তখন সে কিছু পরিমাণে ওজন হারায়। কতটুকু ওজন হারায়? অপসারিত পানির ওজনের সমান। তাহলে অপসারিত পানির ওজনকে যদি ওই বস্তুর ওজনের সাথে যোগ করে দেওয়া হয় তাহলে তার অ্যাকচুয়ালি ওজনটা পাওয়া যায়, সেই ওজন থেকে আমরা ভরটা পেয়ে যাব। সেম এখানেও বাতাসের কারণে সোনার ওজন কিছু পরিমাণে হ্রাস পেয়েছে, কতটুকু? অপসারিত বাতাসের ওজনের সমপরিমাণ। তাহলে অপসারিত বাতাসের ওজনকে যখন সোনার ওজনের সাথে যোগ করে দিব তখন আমরা অ্যাকচুয়াল ওজনটা পাবো। সেটাকে যদি আমরা জি দ্বারা ডিভাইড করে দিই তাহলে আমরা প্রকৃত ভরটা পেয়ে যাব। সেই প্রসিডিউরে এখানে ক্যালকুলেশনটা করা হয়েছে। কিভাবে? যে আমরা সোনার আয়তনটা বের করেছি, সে আয়তনের বাতাসের ভরটা বের করে সোনার ভরের সাথে যোগ করে দিয়েছি। 2 নম্বর সমস্যা পারদের পরিবর্তে কেরোসিন দিয়ে ব্যারোমিটার তৈরি করলে তার উচ্চতা কত হবে? মানে বাতাসের পরিবর্তে পারদের পরিবর্তে আমরা যখন টরিসিলির যে এক্সপেরিমেন্টটা আছে সেটা করি বা ব্যারোমিটার দিয়ে যখন আমরা পরীক্ষা করি সেক্ষেত্রে আসলে পারদ ব্যবহার করা হয়। আর আমরা যদি পারদের পরিবর্তে কেরোসিন ব্যবহার করি যার ঘনত্ব বলা আছে 0.8 গ্রাম পার সিসি, অর্থাৎ 800 কেজি পার ঘনমিটার। গ্রাম পার সিসিকে কেজি পার ঘনমিটার নিতে হলে 1000 দ্বারা গুণ করতে হয়। তাহলে সেই ক্ষেত্রে ওই উচ্চতা কত হবে? তা আমরা পারদের ক্ষেত্রে জানি উচ্চতা P ইকুয়ালস টু h ρg। এইচ এর মান আমরা জানি ক্ষেত্রে 76 সেন্টিমিটার উচ্চতা তৈরি হয়। 76 সেন্টিমিটার মানে 0.76 মিটার। রো পারদের যে ঘনত্ব 13,600 আর জি 9.8। তাহলে আমরা এই ক্ষেত্রে চাপটা পাচ্ছি 101,292.8 প্যাসকেল। এখন চাপ তো অপরিবর্তিত থাকবে, চাপ তো পরিবর্তিত হবে না। তাহলে পরিবর্তনটা কি হবে? উচ্চতার পরিবর্তন ঘটবে। তাহলে যেহেতু চাপ অপরিবর্তিত আমরা লিখতে পারি P সমান h ρg, h সমান P/ρg। P এর মান আমরা একটু আগে পেয়েছি। রো এখন যেই পারদের পরিবর্তে শুধু কেরোসিনের মানটা বসিয়ে দিব, আর জি তো 9.8, তাহলে 12.92 মিটার। অর্থাৎ যেটা 76 সেন্টিমিটার উচ্চতার পারদ স্তম্ভ তৈরি করত সেটা এখন 12.92 মিটার উচ্চতার স্তম্ভ। 3 নম্বর প্রশ্নটা খেয়াল করি। সোনার মুকুট এবং তার ওজনের সমান খাঁটি সোনা একটি দণ্ডের দুই পাশে ঝুলিয়ে সেটা পানিতে ডোবানো হলো। খেয়াল করো কি বলা হয়েছে? সোনার মুকুট এবং তার ওজনের সমান খাঁটি সোনা। এটা সোনার মুকুট আর এটা খাঁটি সোনা একটা দণ্ডের দুই প্রান্তে রেখে পানিতে ডোবানো হলো। যদি দেখা যায় পানির নিচে সোনার মুকুটের ওজন কম তাহলে মুকুটটি সম্পর্কে কি বলবে? খাঁটি না খাদ মেশানো? অর্থাৎ এই যে দেখো এইটা এখানে কি দুইটার ওজন সমান,
তাহলে ব্যালেন্স অবস্থা। এটাকে আমি যখন হচ্ছে পানিতে ডুবাচ্ছি তখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে প্রান্তটা অর্থাৎ মুকুটের প্রান্তটা সেটা কিছুটা উপরে উঠে আসছে। তাহলে এখান থেকে আমরা ব্যাখ্যা করতে পারি যে চিত্র 1 অনুসারে সোনার মুকুটটি পানিতে অবস্থান স্বর্ণের খণ্ডের চাইতে উপরে। এই যে এইখানে পানিতে অবস্থান দেখো স্বর্ণের যেই পিওর যে গোল্ডটা আছে তার থেকে উপরে, অর্থাৎ পানিতে সোনার মুকুটের ওজন ভরের কোনো বস্তুকে তরলে নিমজ্জিত করলে সেটার উপর সর্বদা তরলের প্লবতা ক্রিয়াশীল থাকে। আমরা জানি যে পানিতে হচ্ছে যে কোনো কিছুকে ডুবানো হলে তার উপরে প্লবতা ক্রিয়াশীল থাকে। যেহেতু সেখানে উক্ত চিত্রে সমান ওজনের সোনার মুকুট ও স্বর্ণ ব্যবহৃত হয়েছিল, সেহেতু সেখানে খাঁটি স্বর্ণ ডুবে থাকে ও সোনার মুকুট কিছুটা উপরে উঠে আসে, অর্থাৎ সমান ওজন হওয়া সত্ত্বেও মুকুটের উপর সমপরিমাণ প্লবতা ক্রিয়াশীল নয়, অতএব মুকুটে ভেজাল রয়েছে। অপসারিত তরলের ওজন W হচ্ছে ভি রো জি। এখানে মুকুট ও খাঁটি সোনার আয়তন সমান হওয়ার পরেও এদের উপর ক্রিয়াশীল প্লবতা বল তথা এদের দ্বারা অপসারিত তরলের ওজন সমান নয়, সুতরাং তাদের ঘনত্ব একই নয়, অর্থাৎ মুকুটটিতে খাঁজ মেশানো আছে। মানে আমরা জানি যে দুইটার ভর যদি সমান হয় তাহলে আমি যখন রাখবো তখন তো হচ্ছে দুইটার উপরে একই পরিমাণে প্লবতা কাজ করার কথা ছিল, কিন্তু সোনার মুকুটে কি হচ্ছে ভিন্ন প্লবতা কাজ করতেছে। ভিন্ন প্লবতা কাজ করার ফলে আমরা এখানে বলতে পারি হচ্ছে সোনার মুকুটে খাঁজ রয়েছে। তো সেটা তোমরা এই টেক্সটে হচ্ছে মূল কথাটা হচ্ছে এইটা, সেটা যেটা তোমাদেরকে হচ্ছে আমি এক বাক্যে বলে দিয়েছি। 4 নম্বর প্রশ্নটার ক্ষেত্রে খেয়াল করো যে পানিবর্তী দুটি সিলিন্ডার একটি নল দিয়ে লাগানো, সিলিন্ডার দুটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 বর্গ সেন্টিমিটার এবং 1 বর্গ মিটার। নিচ্ছিদ্রভাবে দুটি পিস্টন লাগানো আছে, বড় পিস্টনের উপর 70 কেজি ভরের ওজন একজন মানুষ বসে আছে, তাকে উপরে তুলতে ছোট পিস্টনে তোমাকে কত বল প্রয়োগ করতে হবে। মানে ওই যে প্যাসকেলের সূত্রের যে ম্যাথগুলো আছে সেই টাইপসের হচ্ছে ম্যাথ। এখানে দুইটা সিলিন্ডারের ক্ষেত্রফলের কথা বলা হচ্ছে 1 বর্গ সেন্টিমিটার এবং 1 বর্গ মিটার, এবং বড়টার উপরে হচ্ছে 70 কেজি বা 70 × 9.8 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে। তো এখানে ছোটটাতে কতটুকু বল প্রয়োগ করা হলে এইটা এই বলের সমপরিমাণ বল আমরা বড়টাতে পাবো সেটা আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। এই যে দেখো এখানে চিত্রটা দেওয়া আছে, এটা হচ্ছে ছোট সিলিন্ডার আর এটা হচ্ছে বড় সিলিন্ডার। এই বড় সিলিন্ডারের উপর হচ্ছে এই দেখো এই লোকটার হচ্ছে যে আর কোনো কাজ নাই, সে এখানে এসে হচ্ছে যে সিলিন্ডারের উপরে বসে আছে। আমরা জানি F1/F2 সমান হচ্ছে A1/A2, তাহলে এখান থেকে F1 সমান আমরা লিখতে পারি হচ্ছে কি F2 × A1/A2। তো F2 এর মান তো আমরা জানি 886 নিউটন। কোত্থেকে পেয়েছি? ওই যে F mg, m এর মান 70, g এর মান 9.8, তাহলে হচ্ছে 686। তাহলে এই যে F2 এর মানটা আমরা লিখতেছি হচ্ছে 686। আর ক্ষেত্রফল, ছোটটার ক্ষেত্রফল ছিল 1 বর্গ সেন্টিমিটার, মানে 10 × 10⁻² বর্গ মিটার, আর বড়টার ক্ষেত্রফল হচ্ছে 1 বর্গ মিটার, যেটা আমরা চেঞ্জ করার প্রয়োজন নেই কারণ এটা এসআই এককেই আছে। তাহলে A1 এর মানটা আমরা বসালাম 10⁻4, A2 এর মানটা বসালাম 1, ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি হচ্ছে কত 6.86 × 10⁻² নিউটন বা 0.0686 নিউটন। অতএব পিস্টনের উপর বসে থাকা লোকটিকে উপরে তুলতে ছোট পিস্টনে আমাদেরকে এত নিউটন বল প্রয়োগ করতে হবে। বিষয়টাকে একটু সহজ করে বলি, আমাদের বড় পিস্টনে বলের পরিমাণ দেয়া আছে, দুইটা পিস্টনে ক্ষেত্রফলের পরিমাণ দেয়া আছে, ছোট পিস্টনে বলের পরিমাণ কত সেটা আমাদেরকে বের করতে হবে, এটাই ক্যালকুলেশন। আচ্ছা, 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে বলা হলো উপর থেকে ঝোলানো 0.5 মিটার লম্বা এবং 0.01 বর্গমিটার প্রস্থচ্ছেদের একটি ধাতব দণ্ডের নিচে একটি 10 কেজি ভর ঝোলানোর পর তার দৈর্ঘ্য হয়েছে 0.501 মিটার। এই ধাতব দণ্ডটির ইয়াং মডুলাস কত? তো ইয়াং মডুলাস আসলে আলটিমেটলি বের করার জন্য আমাদের যে সূত্র সেটা হচ্ছে y = পীড়ন/বিকৃতি, y = পীড়ন/বিকৃতি। তো এখন এখান থেকে আমরা লিখতে পারি কি পীড়ন সমান হচ্ছে y × বিকৃতি। তো পীড়নকে লেখা যায় হচ্ছে F/A বা T/A, যেভাবে লেখা হোক কোনো সমস্যা নেই। এটা T/A মানে F/A, T দ্বারা টান বল বোঝানো হয়, F দ্বারা ডিরেক্ট বল বোঝানো হয়। তাহলে পীড়ন সমান হচ্ছে F/A বা T/A y। আর এটা হচ্ছে বিকৃতি, বিকৃতি হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন বাই আদি দৈর্ঘ্য, দৈর্ঘ্যের পরিবর্তন বাই আদি দৈর্ঘ্য। আচ্ছা, তো এখন এখান থেকে হচ্ছে ইয়াং মডুলাস মানে হচ্ছে y সমান আমরা লিখতে পারি হচ্ছে কি T/A ইনটু এটা কি হয়ে যাবে উল্টে যাবে, তাহলে L0/L - L0। তো টি হচ্ছে আমাদের বলের পরিমাণ আর হচ্ছে এ হচ্ছে আমাদের ক্ষেত্রফল। তো বলের পরিমাণটা কত আমাদেরকে বলেছে 10 কেজি ভরের। তো ভরকে যদি আমরা ওজনে নিয়ে যাই তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 10 × 9.8 অর্থাৎ 98। তাহলে টি এর মানটা 98, এ ক্ষেত্রফল আমাদের কাছে বলা আছে 0.01 বর্গ মিটার, তারপরে L0 মানে আদি দৈর্ঘ্য, আদি দৈর্ঘ্য আমাদের কাছে কত বলা ছিল 0.5 মিটার, আর L - L0 মানে চূড়ান্ত দৈর্ঘ্য মাইনাস হচ্ছে আদি দৈর্ঘ্য যেটা হচ্ছে 0.01 মিটার বসিয়ে দিলাম। তাহলে 4.9 ×
10⁶ নিউটন পার বর্গমিটার, এটাই হচ্ছে ইয়ং মডুলাস। তাহলে আমাদের সূত্র কি বলেছি? সূত্র হচ্ছে আমাদের y সমান পীড়ন বাই বিকৃতি, বা পীড়ন সমান আমরা লিখতে পারি হচ্ছে y ইন্টু বিকৃতি। তো পীড়নের পরিবর্তে হচ্ছে f/a লেখা যায়, y ঠিক আছে, আর বিকৃতি হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন ডিভাইডেড আদি দৈর্ঘ্য। তো দৈর্ঘ্যের পরিবর্তন মানে হচ্ছে l - l নট, এটা l নট, f/a এর পরিবর্তে t/a। বাকিটুকু হচ্ছে যে আমাদের এখানে কি করতে হয়েছে, ক্যালকুলেশনে মানগুলো বসিয়ে দিয়ে ক্যালকুলেট করতে হয়েছে। তো এটাই ছিল হচ্ছে আমাদের এই পর্বে গাণিতিক প্রশ্নগুলো যেগুলো দেয়া ছিল সেগুলোর সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এই প্রশ্নগুলো আমরা সমাধান বা ব্যাখ্যা বিশ্লেষণ করছি ইজি ফিজিক্স বই থেকে। তোমরা যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে।